ফিটাসের কি প্রেজেন্টেশন থাকলে অবস্টেট্রিক ফরসেপস লাগানো হয়? প্রেজেন্টেশন কোনটা থাকলে? কেফালিক, মাথা নিচে থাকলে দেওয়া হয়, তাই তো নাকি ভুল বললাম? মাথা নিচে না থাকলে অবস্টেট্রিক ফরসেপস দেওয়া যায় কোনো ক্ষেত্রে? হ্যাঁ, ও ব্যাগ, হ্যাঁ সেটাই পার। কিরে অবস্টেট্রিক ফরসেপস মাথা প্রেজেন্টেশন, কেফালিক প্রেজেন্টেশন না থাকলে দেওয়া যায়? কোনো ইন্ডিকেশন আছে? হ্যাঁ বলেনি? সি সেকশনের সময় মাথা থাকলে তবেই তো দিবি, মাথার প্রেজেন্টেশন থাকলে তবেই দিবি না? প্রেজেন্টেশনটা মাথা নেই সেরকম কোনো সময় ফরসেপ, পেছনে যারা আছো শুনতে পাচ্ছ? মাথা প্রেজেন্টেশন নেই। প্রেজেন্টেশন কাকে বলে? হোয়াট ইজ প্রেজেন্টেশন? এই তো তারা নেই তো, আমারও তারা নেই। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ প্রেজেন্টেশন? লোয়ার পোল অফ ইউটেরাসে যেটা আছে, যে ফেটাস পার্টটা, সেটা প্রেজেন্টেশন। আর প্রেজেন্টেশন আর প্রেজেন্টিং পার্টটা অনেক সময় একে ওকে রিপ্লেস করে, তবুও প্রেজেন্টেশন হচ্ছে লোয়ার পোলটা যেটাতে আছে সেটা, আর প্রেজেন্টিং পার্ট হচ্ছে যে পোর্শন লোয়ার পোলের যে পোর্শনটা ইন্টারনাল অসের কাছে রয়েছে। তাহলে কেফালিক প্রেজেন্টেশন হলে কেফালিকের তিনটে প্রেজেন্টিং পার্ট হতে পারে। কি কি? না, ভার্টেক্স, ফেস, তার মাঝখানে ব্রাও। ভার্টেক্স এটা, ফেস এটা, মাঝামাঝি জায়গায় থাকলে ব্রাও। তাহলে এইটা হচ্ছে কেফালিক প্রেজেন্টেশনের তিনটে, একটা ফেস, একটা ভার্টেক্স, একটা ব্রাও। ব্রাও হচ্ছে এই জায়গাটা। এই তিনটে জায়গায় যে প্রেজেন্টেশন হয়, তাহলে মাথাটা যদি প্রেজেন্টেশন হয় তাহলে লাইটা কি? হোয়াট ইজ লাই? হ্যাঁ কি বলছিলে বলো? বডি না, ইউটেরাসকে সেন্ট্রালাইজ করে ম্যাটারনাল স্পাইনের সঙ্গে ফিটাসের স্পাইন বা লংজিটিউডিনাল অ্যাক্সিস, তাই তো? ইউটেরাসটাকে লংজিটিউডিনাল কেন করতে বলছি? এইটা ইউটেরাস, এই পা আছে, ঠ্যাংঠুং আছে, আর এদিকে মাথাটা আছে, ঠিক আছে? এটা কি লংজিটিউডিনাল? তো এই মা, এই ইউটেরাস আছে, এই ঠ্যাংঠুং আছে, আর এদিকে মাথা আছে, আর এই মা। এটা কি লাই? আর এটা কি লাই? এটা লংজিটিউডিনাল আমি মেনে নিলাম। কোনটা অবলিক? এটা অবলিক। আর এটা? এটারও তো মাথার নিচের দিকে আছে। এইটা কি লাই? আর এটা কি লাই? ইট ইজ অলসো লংজিটিউডিনাল লাই। কারণ ওই যে যেটা বললো প্রথমে, যেটা বলার চেষ্টা করেছিল, ইউটেরাসটাকে সেন্ট্রালাইজ করে আনতে হবে। ইউটেরাস যদি তুমি সেন্ট্রালাইজ করো তাহলে লাইটা এরকম হবে, হবে তো? কাজে এইটা অবলিক লাই নয়, দিস ইজ অবলিক লাই, সেন্ট্রালাইজ ইউটেরাসে যেখানে অবলিক লাই আছে, ঠিক আছে? তাহলে এইটা লাই যদি তোমার লংজিটিউডিনাল হয়, তাতে কি কি প্রেজেন্টেশন হতে পারে? একটা ভার্টেক্স হতে পারে, বা কেফালিক হতে পারে, তার তিনটে পার্ট। আর এটা হতে পারে ব্রিজ, তাই তো? পোডালিক। মেইনলি যেটা হয় ভার্টেক্স, কেফালিক 96.5% এক টার্ম, আর ব্রিজ হয় 3%, আর বাকি 0.5% হচ্ছে যেটা দেখাচ্ছিলাম অবলিক অর ট্রান্সভার্স লাইন। ওই ফরসেপ নিয়ে বলতে গিয়ে হয়ে গেল। এবার কন্ট্রাসেপশনে আসি। হোয়াট ইজ কন্ট্রাসেপশন? হ্যাঁ, ইন্টারাপশন অফ প্রেগনেন্সি, একটা কথা।
কিন্তু ডিটেলে তোমাকে যখন বলতে হবে, বইতে দেখবে একটা লম্বা ডেফিনেশন লেখা আছে, সেটা বলতে হবে। বা মোটামুটি ইন্টারাকশন, তুমি প্রেগনেন্সিটাকে ইন্টারাক্ট করবে সেটা করছো, সেটা হচ্ছে ইন্টারাকশন অফ প্রেগনেন্সি। আর ইন্টারাকশন অফ প্রেগনেন্সি ইজ ইউজুয়ালি অ্যাচিভড বাই কি হচ্ছে তোমার এই যে গ্যামেট ফর্মেশন, যেটা মেল আর ফিমেল, সেটাকে ইন্টারাক্ট করছে। আরেকটা হয় যে গ্যামেট ফর্মেশন করে ওটা হয়ে গেছে, ওটাকে ইমপ্ল্যান্ট হতে দিল না, দিয়ে বের করে দিল, অনেক সময় সেটা হয়। এটাকে ইন্টারাপশন অফ প্রেগনেন্সি বলা হয়। তোমাদের জানতে হবে না আন্ডার গ্রাজুয়েটে কন্ট্রাসেপশন হচ্ছে ইন্টারাপশন অফ প্রেগনেন্সি, ওইটাকেই বলা হয় এইভাবে। কন্ট্রাসেপশন এর একটা ইন্ডেক্স আছে, তোমরা পিএসএম এ পড়েছো তাই তো? কি বলো? কমিউনিটি মেডিসিন। আমরা সেটা কি বলতাম পিএসএম, তোমরা এখন বলো কমিউনিটি মেডিসিন, আমরা প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন। যাই হোক, একই ব্যাপার, একই নামে সব চেঞ্জ হচ্ছে। তো প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন বা কমিউনিটি মেডিসিনে তাতে একটা ইন্ডেক্স পড়ানো হয়। সেটা কি ইন্ডেক্স ছিল? পার্ল ইন্ডেক্স। পড়েছো? পড়োনি? কমিউনিটি মেডিসিন পড়ানো হয়নি? পরীক্ষা হয়ে গেছে তো নাকি? পরীক্ষা হয়নি, আচ্ছা। পার্ল ইন্ডেক্স পড়ানো হবে, ওখানে এখনো কন্ট্রাসেপশন পড়ানো হয়নি। ওখানে পড়া থাকলে সুবিধা হয়, ওখানেই পড়িয়ে দেয় সব। কন্ট্রাসেপশন ওটা লাস্টে পড়িয়ে দেবে। যাই হোক, আমরা শর্টে পড়ি, ওখানে পড়লে আরো ভালোভাবে হবে। তোমাদের থার্ড ইয়ারে যেটুকু দরকার, এই যে পার্ল ইন্ডেক্সটা, হোয়াট ইজ পার্ল ইন্ডেক্স? পার্ল ইন্ডেক্স ইজ ইউজুয়ালি আইডেন্টিফাইড টু সি দ্য এফিকেসি অফ দ্য ড্রাগস বা দ্য প্রসিডিওর্স। আমি বললাম এটা খুব ভালো, আমি বললে তো হবে না, এভিডেন্স বেসড মেডিসিন বলতে হবে। তুমি বলবে না এটার থেকে এটা ভালো, তাহলে একটা ইন্ডেক্স তৈরি করতে হবে দুটোর মধ্যে, যে এটার ইন্ডেক্স কি আছে, এটার ইন্ডেক্স কি আছে, সেটা। এই ইন্ডেক্সটাকে কি বলে? পার্ল ইন্ডেক্স বা 100 ওমেন ইয়ার। এই কথাটা শর্টে 100 ওমেন্স ইয়ার মানে হচ্ছে যে 100 জন ওমেন যদি এইটা ব্যবহার করে পার ইয়ারে কটা প্রেগনেন্সি হতে পারে, এইটা হচ্ছে 100 ওমেন ইয়ার, এটা এক কথা। আর যদি তুমি ক্যালকুলেশনে দেখাও তাহলে ওপরে নাম্বার অফ প্রেগনেন্সি, ধরো 4টে প্রেগনেন্সি হলো, নিচে নাম্বার অফ মান্থ, ধরো তুমি 18 মাস ব্যবহার করেছো সেটা লিখলে, ইন্টু 1200 মানে 100 ওমেন, আর 12 হচ্ছে 12 মাস, তোমার 1 বছরের হিসাব হবে। তাহলে নাম্বার অফ প্রেগনেন্সি হ্যাপেনিং ইভেন ইফ ইউজ অফ দিস কন্ট্রাসেপশন ডিভাইডেড বাই মান্থ অফ ইউজ, 18 মাস, 20 মাস, 28 মাস, 24 মাস, যা করে থাকো, ইন্টু 1200। ইট ইজ দ্য ইন্ডেক্স, পার্ল ইন্ডেক্স। পার্ল ইন্ডেক্স হচ্ছে যেটাকে করা হয়। এবার পার্ল ইন্ডেক্সের আবার মজা আছে, প্রত্যেকটা কন্ট্রাসেপটিভ না বলে দেবে এর এফিকেসি 3% বা পার্ল ইন্ডেক্স 0.3%। অর্থাৎ 100 জন ওমেন যদি 1 বছরে ব্যবহার করে তাহলে 0.3 এত সংখ্যক প্রেগনেন্সি সম্ভব এই কন্ট্রাসেপশনটা ব্যবহার করলে। কিন্তু দেখা গেছে যে ইউজ করতে গেলে অনেক সময় তার বেশি প্রেগনেন্সি হচ্ছে। তার কারণ একটা হচ্ছে ইউজুয়াল এফেক্টিভনেস, আরেকটা হচ্ছে পারফেক্ট এফেক্টিভনেস বা ইউজ এফেক্টিভনেস বা পারফেক্ট এফেক্টিভ। পারফেক্ট এফেক্টিভনেসটা কি পার্ল ইন্ডেক্সে? যেটা তোমার বইতে যা বলা রয়েছে ঠিক সেইভাবে করতে হবে। বইতে কি বলা রয়েছে? হয়তো বলা রয়েছে রাত্রিবেলা শোয়ার সময় তুমি খাবে, প্রতিদিন সে শোয়ার সময় খাচ্ছে না, একদিন শোয়ার সময় খেলো, একদিন ভুলে গেল, ঘুম থেকে উঠে গেল, তারপরে আরেকদিন বললো দূর আজকে যখন দেরি হয়ে গেছে থাক, আজকে রাত্রিবেলা একবারে একটা খাবো, একটা বাদি যা। তার মানে এটা হচ্ছে ইউজ এফেক্টিভনেস, অর্থাৎ যেটা তোমাকে পার্টিকুলারলি বলে দিয়েছে যেভাবে খেতে বা যেভাবে ইউজ করতে, তুমি সেভাবে করছো না, তাহলে তার ইউজ এফেক্টিভনেস সেটা কিন্তু রেটটা বেশি। হয়তো এটা 0.3 ইউজ এফেক্টিভ হয়ে যাচ্ছে 5, ফেলিওর রেট বাড়ছে। আমি ট্যাবলেটটা খাচ্ছিলাম ডাক্তারবাবু, তবুও তো প্রেগনেন্সি চলে এসো। প্রথমেই তো আমাদের উপর দিল, মানে ওষুধের দোষ, ডাক্তারের দোষ, সরকারের দোষ, সবার দোষ, ও খালি ঠিক আছে। এবার তুমি জিজ্ঞেস করতে শুরু করো, ও বলবে আমি এটা, হ্যাঁ একবার 2 দিন আমার একটুখানি বাইরে বেড়াতে গেছিলাম, 2 দিন আমি খেতে ভুলে গেছি, তো 2টো দিন খালি, 2 দিন, হয়তো দেখবে তুমি 2টো দিনেই তার মানে তার ওভুলেশন হয়ে গেছে। কাজেই ইউজ এফেক্টিভনেস আর আরেকটা হচ্ছে তোমার
কি বললাম, পারফেক্ট এফেক্টিভনেস বা মানে অ্যাকচুয়াল এফেক্টিভনেস যেটা, এটা দুভাগে ভাগ করা হয়। ইনফার্টিলিটি হয়তো, হোয়াট ইজ ইনফার্টিলিটি? হ্যাঁ, 2 বছর, 1 বছর, 1 বছর কন্টিনিউয়াস রেগুলার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের পরেও যদি প্রেগনেন্সি না হয় তাহলে তাকে বলা হয় ইনফার্টিলিটি পেশেন্ট, তাই তো? সাফারিং ফ্রম ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি পার্সেন্টেজ কত? অ্যাভারেজ সাধারণত ডানা বইতে নানা রকম লেখা আছে যে প্রতি 80 জনের মধ্যে 20 জন ইনফার্টিলিটি হয় 1 বছর। তার মধ্যেও আবার পরের দিকে হয়ে গেল ওই আলাদা কথা। বাই ডেফিনেশন অলমোস্ট 20% ইনফার্টাইল হয়। তার মধ্যে মেল পার্সেন্ট আছে, মেলে বেশি থাকে, ফিমেলে, এইসব ভাগ ভুগ ছেড়ে দাও। তাহলে তুমি যদি একটা আনপ্রোটেক্টেড কয়টাস ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে পার্ল ইন্ডেক্স কত হবে? সেক্ষেত্রে পার্ল ইন্ডেক্স 20, বা উল্টো দিক দিয়ে যদি বলো প্রেগনেন্সি হওয়াটাই ধরো, সরি আমি ভুল বললাম, 80 হবে না? তাহলে এরও একটা পার্ল ইন্ডেক্স আছে। কিন্তু আনপ্রোটেক্টেড কয়টাস নর্মাল মেল ফিমেল বিয়ে করেছে 1 বছরের মধ্যে, সে কিছু ব্যবহার করছে না, তার ক্ষেত্রে 80টা প্রেগনেন্সি হবে। তাহলে তার রেটটা হচ্ছে আনপ্রোটেক্টেড কয়টাস ব্যবহার করার পার্ল ইন্ডেক্স হচ্ছে 80। তাহলে আমার নিশ্চয়ই আমি যেটা ব্যবহার করব সেটা এর থেকে কমে আসবে 30%, 20%, 10%, 5%, 0.5%, 0.3%, 0% কিন্তু কোনোটাই নয়, যতই তুমি বলো, এমনকি অপারেশন হবে। হিয়ার আর সাম মিনিমাম ফেলিওর রেট ইজ প্রেজেন্ট। পার্ল ইন্ডেক্সে বড় একটা লাইন রয়েছে, সেটা পড়ে নিও। ওটা মুখস্থ রাখা আমারও সম্ভব না, পরীক্ষার সময় গেলে সাধারণত যেটা আমরা বলি সেটা হচ্ছে যে এমনি সাধারণ যে বেরিয়ার কন্ট্রাসেপশন বা নন ন্যাচারাল যেগুলো বলবো সেগুলো কন্ট্রাসেপশনে ফেলিওর রেট বেশি, স্বাভাবিকভাবেই। খুব বেশি ভালো পার্ল ইন্ডেক্স বা গুড পার্ল ইন্ডেক্স মানে গুড পার্ল মানে কম আর কি, সেগুলো ওরাল কন্ট্রাসেপটিভ, কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ বা এগুলোতে আছে, কপারেটিভ ইয়েতে আছে, এমনকি ইমপ্ল্যান্টন বেরিয়েছে আজকাল, যে ইমপ্ল্যান্ট করে প্রজেস্টেরন। অপারেশনে বেরিয়েছে, অপারেশনও 0.5, 0.1, 0.5 মেল ফিমেলে কিন্তু ফেলিওর রেট আছে, থাকতেই পারে ফেলিওর রেট, রিক্যানালাইজেশন হয়ে যাচ্ছে। আমি করে দিয়েছি, আমার প্রসিডিওর্সে ভুল আছে, রিক্যানালাইজেশন হয়ে যাচ্ছে। আমি করে এসেছি একটা টিউবে, সে একটা ডবল টিউব ছিল, কে জানে, আমি তো একটা টিউব বের করে দিয়েছি, আরেকটা টিউব আছে, অ্যানোমালাস টিউব আছে, সেটা দিয়ে প্রেগনেন্সি হয়। সে তো এই মানে তো সেই মানে টিউব বলে দিয়েছেন, তা ওখানে হচ্ছে। কাজেই ফেলিওর ইজ দেয়ার, সমস্ত কিছুতে ফেলিওর আছে, এবং সে যে কোনো কন্ট্রাসেপটিভে ফেলিওর থাকবে। তো কন্ট্রাসেপশন ভাগ করেছে কীভাবে? প্রথম ভাগ করেছে কি, এগুলো তো কিছু আবিষ্কার হয়নি প্রথমে একটা ন্যাচারাল কন্ট্রাসেপশন বলে একটা কথা আছে, ন্যাচারাল প্রসিডিওর্স কিছু মানুষের ব্যবহার করে। হোয়াট আর দোজ ন্যাচারাল প্রসিডিওর্স? বিকজ একটা উইন্ডো পিরিয়ড আছে, ভেরি গুড, উইন্ডো পিরিয়ড আছে, যে সময়টা ওভিউলেশন হচ্ছে, ওভিউলেশনের পিরিয়ডের বাইরে যদি তুমি 7 দিন এদিক ওদিক করে ইয়েটা যদি তোমার ইন্টারকোর্স হয় তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্সি হওয়ার চান্স কম। কারণ ধরা হয় ওভিউলেশন সাধারণত ওভারি ওভিউলেশন হওয়ার পর ওভাম কত না 14 days আগে তো হয়, ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 24 to 48 আওয়ার্স ওটা পর্যন্ত লিভিং থাকে, ভায়াবল থাকে। স্পার্মের মধ্যে তাই ম্যাক্সিমাম 72 আওয়ার্স, হ্যাঁ, এটা সাধারণত আরও কম। তাই ওই পিরিয়ডটা যদি তুমি অ্যাভয়েড করতে পারো তাহলে সেটার আবার একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশন গন্ডগোল কেন? যে প্রত্যেকের পিরিয়ড তো একদম ইকুয়ালি সবসময় হবে না, তাহলে ইকুয়াল ওই যে লংগেস্ট পিরিয়ড আর শর্টেস্ট পিরিয়ডের থেকে ওই হিসাবটা বের করতে হয়। তাহলে সেই সময় তোমাকে আইদার তোমাকে অ্যাবস্টিনেন্স থাকতে হবে, পেশেন্ট পার্টিকে বলতে হবে ওই সময় তুমি ইয়ে করবে না, বা ওই সময় তুমি কোনো ব্যারিয়ার বা অন্য কোনো, যদি সে অন্য কিছু না করতে চায় ব্যবহার, তাহলে সে সময় তার ব্যবহার করতে হবে। আর ব্যবহার যদি কিছুই না করতে যায়, যেটাকে ন্যাচারাল বলে, কারণ কিছু ইয়ে ক্যাথলিক ইয়ে বলা হয় তারা দে আর নট ইউজিং এনি প্রসিডিওর, সেটা তাদের ধর্মের ব্যাপার, করতেই পারে, সেটা আলাদা কথা। তাদের ক্ষেত্রে ওই ন্যাচারাল প্রসিডিওর্স একটা আছে। আবার অনেক সময় ওভুলেশনটা বোঝার জন্য অনেক সময় কিছু ইয়ে আছে তোমার
এলএইচ সার্চ যেটা বোঝা যায়, আজকাল কিট বেরিয়ে গেছে, কিট দিয়ে এলএইচ সার্চ বোঝা যায়। এলএইচ সার্চ যখন হচ্ছে ওই সময়টা ওভুলেশন হচ্ছে ধরে নেওয়া হয়, ওভুলেশন জাস্ট পরেই যে এলএইচ সার্চটা হয়, কারণ কর্পাস লুটিয়াম তৈরি হয়, এলএইচ সার্চটা তৈরি হয়, তারপরে ওভুলেশনের পরে তো কর্পাস লুটিয়াম হয়। সেই কর্পাস লুটিয়ামটাকে কি বলে? কর্পাস লুটিয়াম অফ এমনি ওইটা কর্পাস লুটিয়াম অফ ওভুলেশন আফটার ইয়েতে, যদি প্রেগনেন্সি পরে হয় তবে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সিতে ও ট্রান্সফর্ম করে। কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন বলে অনেকে, নর্মাল কর্পাস লুটিয়াম বলে। এই কর্পাস লুটিয়াম এলএইচ সার্চটা তৈরি করে। এলএইচ সার্চের সময় কর্পাস লুটিয়ামে যেটা হয়, এলএইচ সার্চটা অনেক সময় কিট দিয়ে ব্যবহার করা যায়, অনেক সময় ফার্ন টেস্ট করা হয়, জানো তোমরা ওভুলেশনের টেস্ট করা হয় ফার্ন টেস্ট ইয়েতে তোমার স্লাইডে ফেলে দেখা যায় ফার্নিং হয়, সোডিয়াম ক্লোরাইড থাকে বলে। অনেক সময় স্পিন বার কিট টেস্ট করা হয়, এগুলো টেস্ট করে ওভুলেশন তুমি যদি আইডেন্টিফাই করতে পারো সেটা আগে, কিন্তু সেটা পোস্ট ফ্যাক্টর, তাই না? পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল হয় না, ছুটি নিলে পোস্ট ফ্যাক্টর তুই ওভুলেশন আগে তো বুঝতে পারছিস না, এই সময় বুঝতে পারলি, তাহলে আগের পিরিয়ডটা তোকে মানে অ্যাসেস করা তোদের মানে কারোর পক্ষে অসুবিধা, বরং পরেরটা করা সুবিধা, পরেরটা সম্ভব করা। তাহলে সেইটা হচ্ছে ন্যাচারাল প্রসিডিউরস। আরেকটা ন্যাচারাল প্রসিডিউরস আছে, ইট ইজ ভেরি করা হয় সেটা, হ্যাঁ, গেস্টেশন, হ্যাঁ, ল্যাকটেশন ল্যামিনোজা, হ্যাঁ, ল্যাকটেশন ল্যামিনোজাকেও একটা তুমি বলতে পারো ন্যাচারাল প্রসেস, আর একটা উইথড্রয়াল। বাস যে এবার এই কথা সাধারণত তোদের হয়তো জিজ্ঞাসা করতে পারে, হোয়াট আর দ্য প্রত্যেকটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জানতে হবে। এই যে ন্যাচারাল প্রসিডিউরস, দিস অল প্রসিডিউরস নিডস ভেরি মোটিভেশন ভীষণ দরকার, তাই না? মানে যেহেতু বুঝতেই পারছো তোমরা সবাই অ্যাডাল্ট, যে একটা মোটিভেশন তো থাকতে হবে, যে উইথড্রয়াল মেথড বলো বলো, এটাকে যদি তুমি অ্যাকচুয়াল করতে চাও, ইমপ্লিমেন্ট করতে চাও, ভেরি সাইকোলজিক্যাল মোটিভেশন ভীষণভাবে দরকার। 1 নম্বর। 2 নম্বর, ফেলিওর রেট সেজন্য ভীষণ হাই, এগুলোর ক্ষেত্রে ফেলিওর রেট ভীষণ হাই। কিন্তু যাদের ক্ষেত্রে ধর্মেই বলো, যে কোনো কারণেই বলো, বলো বারণ আছে, দে মাস্ট ইউজ সাম দিস ন্যাচারাল প্রসিডিউরস, তোমাকে জানতে হবে এরকম আছে কথা। এবং এদের সাধারণত ফেলিওর রেট খুব বেশি, 30 to 40। আমি 80 বলেছিলাম ওখানে নর্মাল প্রেগনেন্সি, এখানে কমছে 30 বা 40। এরপরে কি আসছে? এরপরে আসছে বেরিয়ার কন্ট্রাসেপশন। বেরিয়ার কন্ট্রাসেপশন ইজ, এখানে দিয়েছে একটা, এটা আছে, এটার মধ্যে আছে না, হ্যাঁ। Barrier contraception, it causes the barrier between that of the ovum and that of the sperm, তাই তো? কি কি হতে পারে? এটা তোকে দিল, হ্যাঁ, তুই ধর এটা ধরে আমি বললাম হোয়াট ইজ দিস, পরীক্ষায় জিজ্ঞেস করলো, কি বলবি? হ্যাঁ, এইখানে এটা বলবি না, এটা বলবি এটা মেল ব্যারিয়ার কন্ট্রাসেপশন, এইটা হবে কমপ্লিট। ও ধর মেল ব্যারিয়ার বললো, আমি ওকে 5 কিন্তু 5 দেবো, তোমাকে কিন্তু আমি 1 নম্বর পাবো। বাইরে তুমি কি যতই আমাকে গালাগালি করো, যে আমিও যা বলেছি ও বলেছে, স্যার ওকে পছন্দ করে তাই ওকে দিয়েছে, আমাকে দেয়নি, কিন্তু তুমি তো মেলটা বলো নি। তাহলে ফিমেল ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ আছে, ফিমেল ডায়াফ্রাম আছে, ফিমেল সেগুলো আছে, হ্যাঁ। তাহলে এইটা মেল কন্ট্রাসেপশন, মেল ব্যারিয়ার কন্ট্রাসেপশন বলতে। এবার এটা তোমাকে দেওয়ার পরে তোমার এটা কি ডায়াগনোসিস বলে, মানে স্পেসিমেন হিসাবেই ধরো বা যাই হিসাবে ধরো, এটা বললে প্রথম 2-4টে কোশ্চেন এর থেকে হতে পারে, বেশি কিছু নয়। প্রথম হচ্ছে এটা কি দিয়ে সাধারণত এর, হ্যাঁ, ল্যাটেক্স দিয়ে তৈরি হয়, এটা কি মানে এর কন্ট্রাইন্ডিকেশন আছে কিছু? ইজ দেয়ার এনি কন্ট্রাইন্ডিকেশন? ল্যাটেক্স অ্যালার্জি থাকলে পরে দেওয়া যাবে না। যেটা জিজ্ঞেস করে মেইনলি, নন কন্ট্রাসেপটিভ কোনো ইউজ আছে? প্রত্যেকটা কন্ট্রাসেপশনে এই প্রশ্নটা আসে, হোয়াট আর দ্য নন কন্ট্রাসেপটিভ, এসটিডি থেকে। সেই জন্য অনেক সময় তোমরা দেখবে আইসিডিসি কাউন্সেলিং যেখানে হয়, এইচআইভি কাউন্সেলিং, এইচআইভি কথাটা বলা উচিত না, আইসিডিসি কাউন্সেলিং যেটা, সেই কাউন্সেলিংয়ে গিয়ে অনেক সময় মায়ের বা বাবার কারোর হয়তো লাইগেশন করা রয়েছে, স্টিল উই অ্যাডভাইস, যদি বাবা মায়ের যদি না থাকে, একজন বাবার যদি না থাকে, তখন আমরা কন্ডোম ব্যবহার করতে বলি। কন্ডোম ব্যবহার করলে তার যদি যার নেই তার ক্ষেত্রে কিন্তু সেই ট্রান্সমিশনটা হবে। কন্ডোম ইজ প্রিভেন্টেবল টু অল এসটিডি, একটা ব্যারিয়ার হিসেবে। আর কোনো ইউজ?
হ্যাঁ এইটা এই মেল ডায়াফ্রাম তো ফিমেল ডায়াফ্রাম তো দেয়নি এখন, ফিমেল ডায়াফ্রাম পরীক্ষা দেয় না, এইটাই দেয়। এইটা কিছু ফালতু ইউজ বলা হয়, বলতে পারো তোমরা, একটা করা হয় ফালতু ইউজই বলবো, কারণ এটা আজকাল আর হয় না। এটা হচ্ছে অনেক সময় কি করা হয় না, এটা রিটেনশন অফ ইউরিনে ওভারফ্লো ইনকন্টিনেন্স যখন হয়, এই কারণে কন্ডোম ক্যাথিটার হিসাবে সার্জারিতে দেখবে অনেক সময় ব্যবহার করে। এর সঙ্গে একটা টিউব পরিয়ে দেয়, ওভারফ্লো ইনকন্টিনেন্স ওই কন্ডোমের মধ্যে আসছে, ওর থেকেও পড়ে যাচ্ছে। এখানে তো তুমি ইন্টারইউটেরাইন ক্যাথিটার বিসাইকেল ক্যাথিটার করা হয় না, বুঝতে পেরেছো তো? কন্ডোম, এটাকে কন্ডোম ক্যাথিটার বলা হয়। 1 নম্বর। টুর্নিকেট যদি না পাও, টুর্নিকেট হিসাবে ব্যবহার করা যায়, বুঝতে পেরেছো? বাচ্চারা আমরা করতে দেখেছি কন্ডোমকে, প্রচুর কন্ডোম আছে, টুর্নিকেট নেই, কন্ডোম দিয়ে তুমি টুর্নিকেট হিসাবে ব্যবহার করতে পারো। এইসব আজে বাজে, ওই যে তুমি বললে সত্যি কিছু আজে বাজে ইউজ আছে, কিন্তু একটা ভালো ইউজ বলছি, হঠাৎ আমি জিজ্ঞেস করতে পারি, এটা তোমাদের জিজ্ঞেস করবো না, পোস্ট গ্রাজুয়েটে যে ইট ইজ ইউজ ফর কন্ট্রাসেপশন, ক্যান ইউ টেল মি ইটস ইউজ ইন ইনফার্টিলিটি? ইনফার্টিলিটি, ইন কেস অফ ইনফার্টিলিটি, এই কন্ডোমটা তো কন্ট্রাসেপশনের জন্য ব্যবহার করা হয়। ইজ দেয়ার এনি ইউজ ইন কেস অফ ইনফার্টিলিটি? ইনফার্টিলিটি, এসটিডি তো নয়, ইনফার্টিলিটি। ইনফার্টিলিটিতে দেয়ার মে বি সাম রিজন, তোমার জানার কথা না, তবুও বলে রাখছি, জিজ্ঞেস করবে না। ইনফার্টিলিটিতে দেয়ার আর সাম রিজনস অফ অ্যান্টিবডি ফর্মেশন, অ্যান্টিবডি ফর্মেশন এগেনস্ট স্পার্ম, এগেনস্ট সিমেন তৈরি হয় অনেক সময়। তখন কি করি আমরা সাধারণত 4 সপ্তাহ 6 সপ্তাহ উই আস্ক দেম টু ইউজ দ্য কন্ডোম টু রিডিউস দ্য লেভেল অফ অ্যান্টিবডি। অ্যান্টিবডি লেভেলটা রিডিউস করলে তখন আমরা, যখন যদি স্পার্ম এক্সপোজার হয়, আদারওয়াইজ যখনই স্পার্ম ভ্যাজানাতে হয় তখনই ওটা ইমোবাইল, অথবা ওটার স্পার্মটাকে ডেথ করে অ্যান্টিবডিটা। অ্যান্টিবডি লেভেলটাকে কমানোর জন্য আমরা স্পার্ম এক্সপোজারটাকে কমাই, সিমেন এক্সপোজারটাকে কমাই বাই কন্ডোম, কমিয়ে আমরা এটা দেখবে তোমরা ইনফার্টিলিটি চ্যাপ্টারে খুলে দেখবে যে অ্যান্টিবডি, অ্যান্টিজেন, যেখানে ইনফার্টিলিটি হচ্ছে একটা ডায়াফ্রাম জাস্ট বিফোর দ্য কয়টাস, সেটা তোমাকে বিফোর ব্যবহার করতে হবে। দিস অল, এর মধ্যে তোমার কন্ডোমের মোটামুটিভাবে পার্ল ইন্ডেক্স সবগুলো মনে থাকে, ওই 11 to 13 এরকম একটা কিছু হবে, এটা একটু দেখে নিও। হ্যাঁ, এটা আমি ভুল বলতে পারি। কন্ডোমটা ব্যবহার করা, কন্ডোম থেকে আর সাধারণত কিছু বলা যায় না, ওই 2-4টে কোশ্চেনই জিজ্ঞেস করা, বেশি জিজ্ঞেস করা যায়। বেরিয়ার কন্ট্রাসেপশন হয়ে গেল। এরপর হচ্ছে কি, ওরাল কন্ট্রাসেপশন। ওরাল কন্ট্রাসেপশন সাধারণত দ্য ওরাল কন্ট্রাসেপশন আর যা কি রে, কি হচ্ছে বল? ফেলিওর রেট কার? কন্ডোমের? ও বইতে দেখে নিস, আমি ঠিক বললাম না মনে, ওই 13-11 কিছু একটা হবে, আমি ভুল বলতে পারি, ওটা আমার ঠিক মনে নেই, যেটা মনে নেই সেটা বলে দেওয়া ভালো। এবার হচ্ছে পিল, শোন এটা খুব ইম্পর্টেন্ট, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এটা তোকে দেওয়া হলো, এটা কি আছে বল? ও যেমন বলেছিল ওরাল কন্ট্রাসেপটিভ পিল, হ্যাঁ যেহেতু মেল বলেছে, মেলদের ওরাল কন্ট্রাসেপটিভ পিল আছে, ফিমেলের ডায়াফ্রাম আছে বলে বা ব্যারিয়ার আছে বলে বলা, তো মেলের তোকে আবিষ্কার করতে হবে একটা কিছু, যদি আবিষ্কার করতে পারিস তখন অবশ্য বলবো আমরা এটা মেল। এটা হচ্ছে কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ, এই কথাটা এখানে বলতে হবে, এটা COC, কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ। কারণ কি? তার কারণ আছে, কারণ কম্বাইন ছাড়াও হয়। এই যে সেটাতে এইটা দেখ, এই যে লিভোনোজেস্টেরন, এটা শুধু প্রজেস্টেরন, এটাকে প্রজেস্টেরন অনলি পিল বলে, অথবা মিনি পিলও বলে, তাই তো? ঠিক বলেছি? তাহলে ফিমেল না বললেও হবে, ফিমেলটা তুই বড় হয়ে একটা আবিষ্কার করিস, তখন আমরা ফিমেল বলবো। আচ্ছা, মেল ওরাল পিল না হলেও মেল কিন্তু অনেক কিছু আবিষ্কার হচ্ছে এখন, অনেক অ্যাডভান্স হয়েছে, সেগুলো আমাদের দেশে আসেনি, হয়তো হবে। তাহলে ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা কত রকমের হতে পারে? একটা কম্বাইন হতে পারে, একটা হচ্ছে সাধারণত প্রজেস্টেরন, শুধু ইস্ট্রোজেনের হয় না, প্রজেস্টেরন। এবার কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিলে কি কি থাকে?
এর মধ্যে ইস্ট্রোজেন কোনটা, প্রজেস্টেরন কোনটা? ইথিনিল ইস্ট্রাডিওলটা ইস্ট্রোজেন, লিভোনর্জেস্টেরনটা প্রজেস্টেরন। তাহলে ইথিনিল ইস্ট্রাডিওল যেটা নানা রকম ইস্ট্রোজেন প্রথম থেকে ব্যবহার করা হচ্ছে, মেস্টানল ফেস্টানল সব আসছে, এখন যেটা দাঁড়িয়েছে ইথিনিল ইস্ট্রাডিওল। এই সাধারণত এই ইস্ট্রোজেনের কোনো অন্য কোনো গ্রুপ আসেনি ইথিলিন ইস্ট্রাডিওল। যেটা এসছে সেটা হচ্ছে ইথিলিন ইস্ট্রাডিওল ডোজটা আমরা কমাচ্ছি, বিকজ দ্য কন্ট্রাসেপটিভ এফেক্ট ইজ মেইনলি ডিউ টু ইস্ট্রোজেন। মেইনলি, পুরোটা নয়, মেইনলি প্রজেস্টেরনটা দেওয়া হচ্ছে মেইনলি টু কাউন্টারঅ্যাক্ট দ্য এফেক্ট অফ ইস্ট্রোজেন, কিন্তু তারও প্রজেস্টেরনেরও কিছু কন্ট্রাসেপশন এফেক্ট আছে বলছি। তাহলে ইস্ট্রোজেনটা যেটা আছে, ইস্ট্রোজেনটা যতগুলো সাইড এফেক্টস হচ্ছে দ্যাট ইজ কজ বাই ইস্ট্রোজেন, বেশিরভাগই সাইড এফেক্ট। সেই জন্য ইস্ট্রোজেনকে আমরা কত কম ডোজে দিতে পারছি, যত কম ডোজে নামাতে পারবো, কিন্তু তার কন্ট্রাসেপশন এফেক্টটা রাখতে হবে। কমালাম এমন কমালাম যে কাজই করলো না, তাহলে তো হবে না। কাজই কমাতে কমাতে এমন একটা ডোজে রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে, যে তার কন্ট্রাসেপশন এফেক্টটাও থাকবে এবং ফুল ফেজে থাকবে, এবং তার ক্ষেত্রে কিন্তু এফেক্টটা কি বলে না, সাইড এফেক্টটা কমবে। এখন কমতে কমতে লো ডোজ ইস্ট্রোজেন চলে এসছে 15 মাইক্রোগ্রাম, তাই তো? 15 মাইক্রোগ্রাম, আগে 30 ছিল, এমনকি তার আগে 50 ছিল। আমাদের ছোটবেলায় আমরা 50 পেয়েছি, ওটা কমাতে কমাতে এখন নশিয়া, ভমিটিং, সাংঘাতিক, কিছুতেই করতে পারতো না। একটা কোর্স কোনো মতে করলো কি করলো না, তারপর থেকে বন্ধ করে দিল। এত নশিয়া, ভমিটিং, সাইড এফেক্টস, মানে সাধারণত এগুলোই বেশি হয়। তাছাড়া তো আছে কতগুলো, আমাদের দেশে হয় না, ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়, ওই থম্বোসিস এফেক্টগুলো হয়, ইস্ট্রোজেনের যে এফেক্ট। তাহলে এইটা হচ্ছে ইস্ট্রোজেন কাউন্টার পার্ট। সবাইকে কিন্তু জানতে হবে, যে জিজ্ঞেস করবে কম্বাইনের মধ্যে কোনটা ইস্ট্রোজেন কোনটা প্রজেস্টেরন, কোন ডোজে আছে, এখানে লেখা আছে, এটা লিখে দেখে বাবা বলো, আকাশ থেকে পড়ে ভেবে বলবে, এখানে যেটা লেখা আছে সেটাই বলবে। হ্যাঁ, বলে এটা দেখিয়ে তোমাকে বলবে যে এটাতে কত ইস্ট্রোজেন আছে, তুই বললি 30, সেখানে লেখা আছে 15, বললে হবে না, এখানে যা লেখা আছে এটাই। পরীক্ষার খাতা নয় কিন্তু এটা, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল জিজ্ঞেস করে। স্পেসিমেনটা দেখে তারপর বলবি স্পেসিমেনটাতে কি আছে, স্পেসিমেন দেখে তারপর বলবি। একটা গল্প বলি ছোট। ফরসেপ কালকে পড়িয়েছে তো, ফরসেপের একটা স্ক্রু থাকে, জানিস তো? ওটা কোন ব্লেডে থাকে? কোন ব্লেডে থাকে? বল বল বল, ঠিক বলছি। ওই দেখো, লেড ব্লেডে থাকে স্ক্রুটা সবসময়। অনেকে না দেখে ব্লাইন্ডলি এটি লেড ব্লেড, এই লেড ব্লেড কোনটা, লাইট ব্লেড কোনটা, বলে এটা লেড ব্লেড। আমাদের সময় একজন টিচার ছিল, মানে আমাদের টিচার, সে ব্যাগে করে একটা ফরসেপ নিয়ে আসতো, যার রাইট ব্লেডের স্ক্রু আছে, সেটা নিয়ে সে পরীক্ষায় বসে। পরে জেনে গেছিল লোকে যে উনি রাইট ব্লেডটা নিয়ে আসেন, কিন্তু প্রথম প্রথম যখন জানেনি উনি, কেউই ঠিকঠাক ওইটাই তুলে সঙ্গে স্ক্রুটা লাগানো আছে। কাজে এখানে এটা দেখে বলিস যে এটা কি স্পেসিমেন যেটা আছে, এটাকেও দেখে বলিস। মানে দেখতে গিয়ে আবার এমন দেখা নাই যে অনেকে আবার এত দেখতে যায় যে 5 মিনিট দেখতে দেখতেই চলে গেল, আসলে সবই জানে, বাইরে বলে দিয়েছে, কিন্তু ভাব করছে এমন খুব দেখছি, এর উপরে কোনো লাভ নেই। একটু দেখে অন্তত বলিস যে বাইরে থেকে যেটা দেখে বলে দিয়েছে সেটাই কিনা ওইটা, ওই বাইরে থেকে বলে দিয়েছে বট করে স্যার সরিয়ে দিয়ে আরেকটা দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? এটা কিন্তু একই রকম দেখতে আরেকটা ঢুকিয়ে দিয়েছে, তো কিন্তু বেরোচ্ছিস, ও বেরিয়েছে সঙ্গে সঙ্গে ঢুকেছি, এর মধ্যে কি পাল্টাবে, পাল্টে দিয়েছে। একটা একটোপিক প্রেগনেন্সির বদলে একটা হাইড্রোটিক ফর্ম দিয়ে দিয়েছে, তুই একটোপিক বলে যাচ্ছিস, স্যার খুব রাইট রাইট করে যাচ্ছে, যে ভাবছিস ভালো বলছিস, ভালো নম্বর পাচ্ছিস, কিছুই হচ্ছে না। কাজে খেয়াল রাখিস এটা, এইটাতে কি আছে লেখা, এটা দেখে বলো। আর প্রজেস্টেরন আছে, এখানে প্রজেস্টেরনটা কি, লিভোনর্জেস্টেরন, তাই তো? প্রজেস্টেরনটা অনেক সময় জিজ্ঞেস করে, দেয়ার আর সাম জেনারেশনস অফ প্রজেস্টেরন, দেয়ার আর 4 জেনারেশন অফ প্রজেস্টেরন, 4টে জেনারেশন আছে। প্রথম দিকে ফার্স্ট জেনারেশনগুলো ব্যবহার করা হতো, একটু বইতে দেখে নিস, হঠাৎ আনপ্রিপেয়ার্ড অবস্থায় এসেছি তো, ওই নরএথিনোড্রেল, এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন। নরএথিনোড্রেল, নরএথিড্রেল, এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশনে এইটা লিভোনর্জেস্ট্রেল, নরজেস্ট্রেল, এগুলো সেকেন্ড জেনারেশন। থার্ড জেনারেশনে আসছে জেস্টোডিন, নরজেস্টিমেট, তারপর আরেকটা কি আছে এরকম 2-3টে। আর ফোর্থ জেনারেশন যেটা নতুন চলে এসছে সেটা হচ্ছে
ডিসোজেস্ট বা ওরকম একটা কিছু, আর হচ্ছে ডসপিরেনন। ডসপিরেননটা হচ্ছে নতুন একদম। ডসপিরেননটা হচ্ছে একটা স্পাইরোনোল্যাকটোন ডেরিভেটিভস। ইট ইউজড অ্যাজ এ প্রোজেস্টেরন অ্যাক্টিভিটি, এর প্রোজেস্টেরনের মতো অ্যাক্টিভিটি। এই 4টে জেনারেশনে প্রোজেস্টেরন কিন্তু ব্যবহার করা হয়। ফার্স্ট জেনারেশন এখন আর ব্যবহার করা হয় না। সেকেন্ড জেনারেশনটা দেখছো তোমরা এখানে ব্যবহার করা হচ্ছে। থার্ড জেনারেশনের কি অ্যাডভান্টেজ সেটা দু একটা জেনে যাও। থার্ড জেনারেশনের অ্যাডভান্টেজ কতগুলো আছে সেগুলো তোমাদের, এগুলো সাধারণত কার্বোহাইড্রেটে মেটাবলিজম কম করে, ইনক্রিজ বডি ওয়েট হয় প্রোজেস্টেরনের ক্ষেত্রে, ওয়াটার রিটেনশন হয়, এগুলো কম হয়। আবার এদিকে এইটা থার্ড জেনারেশন আবার দুটো একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, ডিপ ভেন থ্রম্বোসিস করে, ইয়েগুলো বেশি করে, দু একটা করে অ্যাডভান্টেজ জেনে যাবে। ডসপিরেনন হচ্ছে নতুন একটা স্পাইরোনোল্যাকটোন গ্রুপ, এটা আসছে। ডায়নোজেস্ট ফোর্থ জেনারেশন, ডায়নোজেস্ট আর ডসপিরেনন। এই প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনের এবার জিজ্ঞেস করে যে হাউ ইট অ্যাক্টস, কন্ট্রাসেপশন অ্যাকশনটা কি করে করে। কন্ট্রাসেপশন অ্যাকশন করে মেইনলি যেটা, এটা একটা নেগেটিভ ফিডব্যাক করে, মানে পজিটিভ ফিডব্যাকই বলতে পারো। ইস্ট্রোজেনটা ভেতরে গিয়ে পিটুইটারিতে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লেটেনাইজিং হরমোনকে ডিপ্রেস করে, তার ফলে ম্যাচুরেশন অফ দ্য ফলিকুল হতে পারে না। আর ম্যাচুরেশন যদি অ্যারেস্টেড হয় তাহলে ওভুলেশন হবে না। সো ইট প্রিভেন্টস ইনডাইরেক্টলি বাই দ্য পজিটিভ ফিডব্যাক এফেক্ট ও করে গিয়ে সেটাকে এটা পজিটিভ, সরি নেগেটিভ ফিডব্যাক এফেক্ট করে দিয়ে এফএসএইচ এলএইচ যেটাকে কমিয়ে এটাকে ওভুলেশন হতে দেয় না, তাহলে ওভুলেশন না হলে হবে না। সো এই সাপ্রেশন অফ দ্য ওভুলেশন। এছাড়াও আরো কিছু অ্যাকশন আছে, যেমন এন্ডোমেট্রিয়াল ইফেক্টিভনেসটা কমায় কিছুটা। প্রোজেস্টেরন যেটা হচ্ছে সার্ভাইকাল মিউকাসটাকে ঠিক করে, তার ফলে কি হয় যে অ্যাসেন্ডিং স্পার্মটা হতে পারে না। তাহলে মেকানিজম অফ অ্যাকশন দু চারটে বললেই যথেষ্ট। দু চারটে মেকানিজম অফ অ্যাকশন বলার পরে তোকে যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে এটা কি করে ইউজ করতে বলবে। আচ্ছা, এটা কটা ট্যাবলেট থাকে রে? 21 দিন কন্টিনিউ, 7 দিনের গ্যাপ, তারপরে আবার সেই টাইমে। কবে শুরু করবে বলো? উইদিন অ্যাটলিস্ট 5 days। উইদিন অ্যাটলিস্ট 5 days। ফার্স্ট দিনের দিন শুরু করলে ভালো, নাহলে উইদিন অ্যাটলিস্ট 5 days। 5 days-এর পরে যদি শুরু করা হয় তাহলে কিন্তু এফেক্টিভনেস কম হবে। সাধারণত প্রথম 7 দিন তাহলে কিন্তু একটা ব্যারিয়ার কন্ট্রাসেপশন তোমার সাথে ব্যবহার করা উচিত, বুঝতে পেরেছ? এইবার তোর এটার মধ্যে 21টা ট্যাবলেট আছে, কারো ক্ষেত্রে 28টাও থাকে, তাহলে আর বাদ দেওয়ার প্রশ্ন নেই। বাকি 7টা প্ল্যাসিবো থাকে। প্ল্যাসিবো মানে সাধারণত আয়রন দেওয়া থাকে, এটাতে আছে বোধ হয় না? এটাতে বাকি দেখ 7টা সাদা রঙের হয়, এই লাল রঙের হয়, ওটা সাদা রঙের। এইটা হচ্ছে ফেরাস সালফেট। এই যে 7টা, এই 7টা হচ্ছে প্ল্যাসিবো। এখানে এটা আয়রন দেওয়া রয়েছে, সব জায়গায় আয়রন দেওয়া থাকে। আর বাকিগুলো হচ্ছে হরমোন ট্যাবলেট। এই হরমোন ট্যাবলেটগুলো প্রথম থেকে খেতে শুরু করলি, লাস্ট 7 দিন পাঠিয়ে দাও। লাস্ট 7 দিন যেটা হচ্ছে, সেই 7 দিনটা কিন্তু প্ল্যাসিবো চলছে, তার মানে ওই সময় হরমোনটা উইথড্র হয়ে গেছে। এরপরে তোমার ওই মধ্যে ব্লিডিংটা হবে, পিরিয়ড হবে, উইথড্রয়াল ব্লিডিং। এটা অলমোস্ট উইথড্রয়াল ব্লিডিং, ওভুলেশন তো আর হচ্ছে না, উইথড্রয়াল ব্লিডিং হচ্ছে। ব্লিডিং হওয়ার পরে তুমি যেটা করবে, তুমি আবার 7 দিনের পর থেকে আবার প্রথম ডোজটা শুরু করবে। অর্থাৎ মাঝখানে তোমার পিরিয়ডে সেটা 3rd দিনও হতে পারে, পিরিয়ডের 2nd দিনও হতে পারে, পিরিয়ডে 4th দিনও হতে পারে, যেদিনই হোক তুমি আবার 7th থেকে শুরু করবে, আবার 21 ডেজ তোমার এরভাবে চলবে। ঠিক আছে? শুরু আর শেষটা হলো। এইবার তুমি আমাকে কয়েকটা এদিক ওদিক কোশ্চেন। প্রথম কোশ্চেনটা যেটা হয় সেটা হচ্ছে, তুই লিখে দিয়েছিস রাত্রিবেলায় বলেছিস প্রতিদিন রাত্রিবেলা খাবে, সে খাচ্ছিল। সকালবেলায় তোর ফোনটা বেজেছে, মহিলা ফোন করেছেন, ডাক্তারবাবু কালকে রাত্রে তো খেতে ভুলে গেছি, কি হবে, কি করব? কখন খাবে? না, যখন মনে পড়বে তখনই খেয়ে নে।
যদি প্রথমটা মনে হয় যে তখন খাবার তখনই খেয়ে নেবে, প্রথমটা যত আগে কিছু খেয়ে নেবে তাহলে হবে, তারপরেরটা রেগুলার যেরকম খাচ্ছে খাবে। যদি দুটো মিস হয় তাহলে তোমাকে, হ্যাঁ ঠিক, তুই তো পড়েছিস সব। ও বাবা, ফার্মাও তো পড়েছি, ঠিকই তো, আমি তো কমিউনিটি ভাবছি খালি, তো ফার্মাতেও তো পড়া। তাহলে দুটো মিস হলে কিন্তু একটা অ্যাডিশনাল কন্ট্রাসেপ্টিভ ব্যবহার করতে হবে। তাহলে কি এটা খাবে না আর ফেলে দেবে? কেন? এটা লাভ কি হবে কন্টিনিউ করে? তোকে জিজ্ঞেস করলে তুই তো বললি কন্টিনিউ, ঠিক বলেছিস, কিন্তু কেন কন্টিনিউ করবি? এটা তো আর কোনো কাজে আসবে না, তোকে তো অন্য কন্ট্রাসেপশন খেতে হচ্ছে। এইটা কন্টিনিউ করবি এই কারণে যে পিরিয়ডটা রেগুলার রাখার জন্য। তুই যদি পিরিয়ড ওটা বন্ধ করে দিস খাওয়া, সঙ্গে সঙ্গে উজ্জ্বল ব্লিডিং হয়ে যাবে, পিরিয়ডটা ব্যাসাকার হয়ে যাবে। ডাক্তারবাবু আমার 12 দিনের মাথায় আবার পিরিয়ড হয়ে গেল, এবার আমি কি করি? তাহলে এইটাকে কন্টিনিউ করে যেতে হবে, যেরকম ওই দুটো বাদ দিয়ে তারপরটা কন্টিনিউ করতে হবে, যাতে ঠিক 28 দিনের পরে আবার গিয়ে সেরকম তার পিরিয়ড হয় এবং পরের পিরিয়ডে আবার খায়। তা না হলে ইরেগুলার পিরিয়ড হবে। ইরেগুলার পিরিয়ড হলে পরেই সে তোকে জ্বালাবে। কাজেই তখন এটা কিন্তু কন্টিনিউ করতে হবে। ওই কারণে এটা কিন্তু আর কন্ট্রাসেপশন এফেক্টটা রিলাই করা যাবে না, ঠিক আছে? এইবার তোমাকে বলেছি যে এই একরকম ট্যাবলেট বলো কন্ট্রাসেপটিভ। 1 নম্বর হলো লো ডোজ, নানা রকম প্রজেস্টেরনের লেভেলে আছে। আরেকটা আছে বাইফেজিক ট্রাইফেজিক বলে অনেক সময়, এটাও ফার্মাতে পড়েছিস তাই তো? তুই তো সব পড়ে এসেছিস। এটা বাইফেজিক ট্রাইফেজিকটা কি বল? তার মানে যেটা নর্মাল সাইকেলে যেভাবে হচ্ছে সেইভাবে ইস্ট্রোজেনটা আমরা ব্যবহার করি। নর্মালি ইস্ট্রোজেনটা প্রথম দিকে বেশি থাকছে, তারপরে একটা হচ্ছে, তারপরে প্রজেস্টেরনটা বাড়ছে, এইভাবে যে সাইকেল অনুযায়ী আমি এটাকে ব্যবহার করি। ট্রাইকুইলার নামে পাওয়া যায় অনেক সময়, 3টে জাতে, মানে ট্রাইফেজিক, ট্রাইফেজিকটাই বেশি চলে, সেইভাবে করা হয়। বাইফেজিক ট্রাইফেজিক খুব যে বেশি চলে তা নয়। তাহলে এটা একটা ভ্যারিয়েন্ট হতে পারে, দিয়ে দিতে পারে, এটা ট্রাইফেজিক দিতে পারে। ট্রাইফেজিক নিয়ে এসে স্যার হয়তো বললো জানিস কিনা, ট্রাইফেজিক দিতে পারে, তাহলে এটা হতে পারে। এইটারও হয় নন কন্ট্রাসেপটিভ বেনিফিট কিছু কিছু বলতে হবে, তাই তো? এটা খেলে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট কি কি হতে পারে? পিরিয়ড রেগুলার হওয়ার জন্য। প্রবলেম কি জানিস? কন্ট্রাসেপশন পিল লিখলাম, তুই কাছে আসলো, লিখলি, সেই পেশেন্টের লাইগেশন করা আছে, লিখে দিয়েছিস। পিরিয়ড ইরেগুলার করার জন্য রেগুলার, তুই মুখে বলিস সব ট্রিটমেন্ট সব ঠিক করেছিস, মুখে বলিস, দোকানে কিনতে গেছিস, আচ্ছা দোকানদারকে জিজ্ঞেস করলি এটা কিসের কাজে লাগে? বাচ্চা মানুষদের জন্য। তো সে তো ঠিকই বলেছে, সে তো আর ডাক্তারি পড়েনি, সে তো আর অন্য ইউজ জানে না, নন কন্ট্রাসেপটিভ ইউজ তাকে পড়ায়। সে এসে পরের দিন তোকে ধরবে, ডাক্তারবাবু আমার তো লাইগেশন করা আছে, আপনি কেন বাচ্চা মানুষদের ওষুধ দিয়েছেন? একটা আনম্যারিড মেয়ে কোনো কারণে পিসিওএস হয়েছে, তুই তাকে অর্ডার কন্ট্রাসেপটিভ, এখন তো আমরা দিই না, বা দিয়েছিস, দোকানে কিনতে গেছিস, পাড়ার দোকানদার জানে ও আনম্যারিড, কন্ট্রাসেপশনটা দিচ্ছে আর মিটমিট করে আসছে, সে কিন্তু তোর এগেনস্টে করতে পারে যে আমাকে হ্যারাস করা হচ্ছে, আসছে কিন্তু তুমি বলতে পারবে না এরকম। কাজেই তোমাকে এটা এক্সপ্লেন করে দিতে হবে। মেটফর্মিন, তোরা জানিস মেটফর্মিন দেওয়া হয় পিসিওএসে দেওয়া হয়, তোকে বলে দিতে হবে এটা ডায়াবেটিসের ওষুধ। দোকানদার জানে খালি ডায়াবেটিস, পিসিওএস বলে কিছু জানে না। এটা কিন্তু ডায়াবেটিসের ওষুধ তোমাকে দিলাম তোমার রোগের জন্য, দোকানদার বলবে কথা, কিন্তু তুমি সেটা শুনবে না। আমি জানি, জেনেই বুঝেই তোমাকে ইউজ যখন ব্যবহার করবে তাহলে তোমাকে জানতে হবে যে কি কি কারণে নন কন্ট্রাসেপটিভ। আর অ্যাজ সাচ কিছু কিছু নন কন্ট্রাসেপটিভ ফাংশন আছে, যেটা তুই কন্ট্রাসেপশন হিসেবে ব্যবহার করছিস, তার কিছু সাইড এফেক্ট আছে। আর কিছু কিছু তুই উইলিংলি ব্যবহার করছিস, রেগুলারাইজেশন অফ পিরিয়ড, মেনোরেজিয়া কমানোর জন্য, এন্ডোমেট্রিওসিসের জন্য, ফাইব্রয়েড ইউটেরাসের জন্য ব্লিডিং বেশি হচ্ছে তার জন্য দিচ্ছিস, অ্যানিমিয়া আছে, অ্যানিমিয়া কারেকশন হবে, ব্লিডিং কম হচ্ছে, এগুলো বেনিফিট হবে। এগুলো হচ্ছে এটার তুই ইচ্ছা করে দিচ্ছিস, কন্ট্রাসেপশন ছাড়া, কন্ট্রাসেপশন দরকার নেই তবুও দিচ্ছিস। বরং সে বাচ্চা চাইছে, ফাইব্রয়েড আছে, তাকে বলে দিতে হবে তোমাকে 3 মাস আমি ওষুধ দিচ্ছি, তোমার ব্লিডিংটা কমছে, কিন্তু এই সময় কিন্তু তোমার বাচ্চা হবে না, এই ওষুধটাতে বাচ্চা হওয়াটা বন্ধ থাকে। কারণ ওই অন্য একজন ডাক্তারের কাছে যাবে, তুমি বাচ্চা চাইছো তোমাকে বাচ্চা বন্ধের ওষুধ দিয়েছে, পরের দিন আবার সে কিন্তু উল্টো কারণে লাঠি নিচ্ছে। কাজে কাউন্সেলিং এবং সেটাকে
ডকুমেন্টেশন করা, তোমাদের সময় আসছে, তোমরা এখন থেকে কষাস হয়ে যাও। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, আমরা অনেক কিছু আমাদের উপর খেতে হয়েছে, কিসে লাভ হয়েছে না যে আমরা অনেক ফ্রি হ্যান্ডে কাজ করেছি, অনেক সময় করেছি, কিন্তু তোমরা হয়তো সেটা পারবে না। কাজেই তোমরা এগুলো এই পয়েন্টগুলো খেয়াল রাখো। তাহলে নন কন্ট্রাসেপটিভ আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে কিছু কিছু ক্যান্সার প্রিভেন্ট করে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার প্রিভেন্ট করে, ওভারিয়ান ক্যান্সার প্রিভেন্ট করে। ওরাল কন্ট্রাসেপটিভ ব্রেস্ট ক্যান্সার সবসময় প্রিভেন্ট করে না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে রিপোর্টে দেখা গেছে খুব মার্জিনালি বাড়ে, কোনো কোনো খুব যে বেশি এফেক্টিভলি ব্রেস্ট ক্যান্সার এই ট্রিটমেন্ট করে দেয়, খুব বেশি করে ভালো করে ওভারিয়ান, এন্ডোমেট্রিয়ালে করে, কোলোরেক্টালে করে। ওভারিয়ানটা কেন করে জানিস তো? সেটা হচ্ছে যে ওভারিয়ান ম্যালিগন্যান্সি পড়তে গেলে দেখাবে যে যেখানে একটা থিওরি আছে যে ইঞ্জুরি হচ্ছে একটা জায়গায়, এখানে বারবার ইঞ্জুরি হতে হতে সেই জায়গাটা ক্যান্সার হওয়ার চান্স বেশি, তাই তো? আগে একটা ইয়ে হতো না, এখানে রাখতো পেটের মধ্যে, সেটাকে কি বলে, কাংড়ি ক্যান্সার না কি একটা বলে, কাশ্মীরের ওরা পেটের মধ্যে কয়লা ফয়লা, এখানে তাতে ক্যান্সার হয়ে যেত। কাজেই মানে কন্টিনিউয়াস ইরিটেশন, এখানে কয়লার একটা ইয়ে রেখে দিত, শরীর গরম রাখ, দেখা গেল ওখানে ইয়ে কি খাংড়ি ক্যান্সার না কি একটা বলে আছে, বইতে আছে, দেখবে এগুলো মানে এগুলো কি হচ্ছে কন্টিনিউয়াস ইরিটেশন। এই যে দাঁত ডেঞ্চার, ইরেগুলার ডেঞ্চার হচ্ছে, এক জায়গায় গিয়ে বারে বারে ইয়ে করছে, টাঙে ক্যান্সার হচ্ছে। তাহলে সেইটা কি হচ্ছে, এই ওভারিয়ানের একটা ইয়ে আছে, বারে ওভিলেশন হচ্ছে, ওভারির সারফেসে ইঞ্জুরি হচ্ছে, ওইখানে একটা ইমপ্ল্যান্ট স্টিক বলে একটা জিনিস আছে, একটা সেরোজাল টিউমার অফ দ্য ইন্টারএপিথেলিয়াল কার্সিনোমা, ওখান থেকে টিউব থেকে ওটা আসে বলে। ওই যে ইঞ্জুরি হচ্ছে, ইঞ্জুরির উপর বসে, এবার এইটা দিয়ে দিয়েছিস, ওই কম্বাইনটা দিয়েছিস, দেওয়ার ফলে তার তো ওভিলেশন হচ্ছে না। তাহলে খুব স্পেসিফিক্যালি ইট প্রিভেন্টস, এমনকি এটা মানে খুব 5 বছর 10 বছর যদি খায় একটা কন্টিনিউয়াস, তাহলে চান্স অফ ওভারিয়ান কার্সিনোমা 10 to 20%, এমনকি 30% পর্যন্ত রিডিউস করে। ঠিক আছে, এগুলো হচ্ছে নন রিউমাটয়েড আর্থ্রাইটিসে কাজ করে, এগুলো হচ্ছে মানে কন্ট্রাসেপশন ছাড়াও এগুলো কাজ করছে। নন কন্ট্রাসেপটিভ ইউজ কিন্তু আসতে পারে, কিভাবে ব্যবহার করবে সেটা আসতে পারে, মেকানিজম অফ অ্যাকশন আসতে পারে, কি কি কম্পোজিশন আছে সেটা আসতে পারে, কিভাবে ব্যবহার করবে সেটা আসতে পারে। এটা হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তাহলে কম্বাইন্ড যদি থাকে তাহলে একটা সিঙ্গেল আছে, সেটা এখানে আছে, এই না এখানে নেই, এটা কি সেনক্রোমানটা, হ্যাঁ এটা লিভোনর্জেস্টেরল হচ্ছে, এটা হচ্ছে প্রজেস্টেরন অনলি কন্ট্রাসেপটিভ। এটাকে পিও বলে, প্রজেস্টেরন অনলি পিল, অথবা মিনি পিলও বলা হয়। এটার অ্যাডভান্টেজ, হঠাৎ এটা এলো কেন, এটার অ্যাডভান্টেজ কি? ইস্ট্রোজেনের সাইড এফেক্ট যাদের হচ্ছে তাদের এটা দিতে পারে। আর ইস্ট্রোজেনের এই যে কম্বাইন্ড অরাল কন্ট্রাসেপটিভ, এটা সাধারণত ব্রেস্ট ফিডিং এর সময় দেওয়া যায়। ইট ইজ নট ইন্ডিকেটেড ডিউরিং দ্য ব্রেস্ট ফিডিং, স্পেশালি প্রথম 6 মাস থেকে 1 বছর। এখন তো প্রথম 6 মাস, 3 থেকে 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলে, বাইরের জিনিস দরকার হলে খাওয়াবে, তারপরে তুমি ব্রেস্ট ফিডিং তুমি আরো কন্টিনিউ করতে চাইলে করতে পারো, তারপরে তুমি দিলেও দিতে পারো, কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ কিছু দেওয়া যাবে, বিকজ দিস ইস্ট্রোজেন কজেস দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ডিফারেন্স ইন কেস অফ ব্রেস্ট মিল্কের এটা ডিফারেন্স হয়। সেই জন্য ইস্ট্রোজেনটাকে অ্যাভয়েড করার জন্য মেইনলি প্রথমে এসেছিল মিনিপিল। এই মিনিপিলটা কিন্তু ব্যবহার হয়েছিল প্রথম, যেটা ব্রেস্ট কন্ট্রাসেপটিভ, এর এফেক্টিভনেস কিন্তু এর থেকে একটু কম, স্লাইটলি কম। লিভোনর্জেস্টেরল এটা সাধারণত 75 মাইক্রোগ্রাম, দেখ তো আমার এটা চশমাটার সাথে 75 মাইক্রোগ্রাম একটা পিল থাকে, এটা কিন্তু কন্টিনিউয়াস খেয়ে যেতে হয়। 1.5 না, এইটা তো তাহলে এটা মিনি পিল না, এটা এটা ইজি পিল, এটা আই পিল, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। ওইটা হচ্ছে 75 মাইক্রোগ্রাম, এটা বলছি, ওইটা হচ্ছে 75 মাইক্রোগ্রাম মানে হাফ ডোজ, ওটা প্রতিদিন খেয়ে যেতে হবে। ওইটাতে সাধারণত ব্রেস্ট মিলের কোনো ইয়ে তৈরি করে না। ওইটাও কিন্তু প্রজেস্টেরন মেইনলি তো কন্ট্রাসেপ্টটা কাজ করে সার্ভাইকাল মিউকাস মেমব্রেন, কিন্তু এই ডোজে প্রজেস্টেরন অনেক সময় ইট কজেস সাপ্রেশন অফ ওভুলেশন, এটা করে, দেখা গেছে যে সাপ্রেশন অফ ওভুলেশনও করে। হোয়াট ইজ মোস্ট কমন সাইড এফেক্টস অর আনএক্সপেক্টেবল, বা unacceptable side effects of this?
ইট ইজ ইরেগুলার পিরিয়ড হয়, বুঝতে পেরেছিস তো? প্রথমে খাচ্ছে যাচ্ছে, প্রথম পেশেন্ট ভীষণ কমপ্লেন করে, যখন তখন বাজারে গেছি, দোকানে গেছি, একটা কোনো সোশ্যাল ফাংশনে গেছি, হঠাৎ একটা ব্লিডিং হচ্ছে। তাহলে এটা কি হয়, ওই ব্লিডিংটাকে মানে ঠিক রেগুলার ব্লিডিং, রেগুলার তো ব্যাপারটা নেই তো, সাইকেল ওয়াইজ হচ্ছে না, পজিশন কন্টিনিউয়াস চলছে। কাজেই সেক্ষেত্রে অনেক সময় একটা ইউজ করতে চায় না, ইউজ না করে ছেড়ে দিতে চায়। সেক্ষেত্রে তাকে বলতে হবে এটাকে কিছুদিন কন্টিনিউ করলে সাধারণত ও একটা অ্যামিনোরিয়ায় চলে যায়। মোর দেন 3 মান্থস যদি কন্টিনিউ করে ও একটা অ্যামিনোরিয়ায় চলে যায়। অথবা তাকে বলতে হবে যে ইউ মাস্ট টেক প্রিকশনস এভরিওয়্যার। তুমি যখনই বাড়ি থেকে কোথাও বেরোবে তুমি একটা প্রিকশন নিয়ে যাও। বেশি ব্লিডিং হবে না, ভয়ের কিছু নেই, স্পটিং একটু একটু হতে পারে, এটা এরই সাইড এফেক্ট, কিন্তু এর বদলে যে ওষুধটা তোমাকে দেওয়ার কথা সেটা তোমার কাছে অ্যাকসেপ্টেবল নয়, যেহেতু তুমি বেবিকে ব্রেস্টফিড করো। এখন কন্ট্রাসেপ্টিভ কীভাবে দেওয়া হয় এটাও কমিউনিটি মেডিসিনে শেখা হয়। ইট ইজ ক্যাফেটেরিয়া, তাই তো? ক্যাফেটেরিয়া, হোয়াট ইজ ক্যাফেটেরিয়া মেথড? খুব মজার। আগে ক্যাফেটেরিয়া বল, এটা এটা ইয়েতে ফার্মাতে, এটা কমিউনিটিতে। হ্যাঁ, তুই দোকানে গেছিস, একটা মোবাইল কিনবি, তোকে বলবে এইটা এই আছে, এইটা এই মোবাইলের এই সুবিধা আছে, এটার এই আছে, এর এত ব্যাকআপ আছে, এর এত জিবি আছে, এই আছে। এবার কিনবি তুই, তাই তো? পয়সা দিবি তুই কিনবি, তার মানে তুই ক্লায়েন্ট। আগে আমরা কি করতাম, এই নিবি না মানে এটাই নিতে হবে, এ বললে আর চলবে না, এইটার এই সুবিধা, এইটার এই সুবিধা, এইটার এই সুবিধা, এটা এবার তোমাকে চয়েস করতে হবে। এবার উল্টো মুশকিল হয়, জানিস তো? ডাক্তারবাবু তাহলে কোনটা নেবো আপনি বলেন। এবার তো উল্টো আমার দিকে ছেড়ে দিলাম, বলে আমি তো এবার আর কিছু বলবো না, সবই সুবিধা অসুবিধা বলে দিলাম। এই যে ক্যাফেটেরিয়া মেথডে আফটার ডেলিভারি আরও একটা প্রসেস আছে, যেটা এখন খুব অ্যাকসেপ্টেবল প্রসেস হয়েছে, সেটা পরের দিন কখনো পড়ানো হবে। সেটা হচ্ছে এটা কপারটিভ, এটাকে বলা হয় পোস্টপার্টাম ইনসারশন অফ পিপিআইসিডি, পোস্টপার্টাম ইনসারশন অফ আইসিডি, পিপিআইসিডি। এটা খুব অ্যাকসেপ্টেবল হয়েছে, এবং ওই পেশেন্টের কাছ থেকে একটু জরুরি বলো চলো, ওখানে সব রেকর্ডিং হচ্ছে, মুশকিল বলা যাবে না। ওই মানে একটা ছাপ নিয়ে কনসেন্ট্রেশন নেওয়ার কথা নিয়ে পিপিআইসিডি পড়িয়ে দেওয়া হবে। পিপিআইসিডি কিন্তু ভালো, এটাতে একটা সুবিধা হচ্ছে কি, এইটার আবার যে এই ইরেগুলার ব্লিডিং এটা তো হবে না, কিন্তু আইসিডিরও কিছু কিছু সাইড এফেক্ট আছে। পেশেন্ট আসছে পরে এসে বলছে আইসিডি সম্বন্ধে অনেকের রিপালশন আছে, যে ওটা ঢুকে মাথায় উঠে যেতে পারে, অনেকের এরকম বলে অনেকে। হ্যাঁ, ফুটোটা হয়, পারফোরেশন তো হয়। এবার পারফোরেশনটা যখন তোর কাছে পারফোরেশন একটু বাইরে বেরিয়ে সেইটা প্রায় লিভারের কাছে, আর একটু দূরে গেলে পরে সেটা গলার কাছে, আর যখন বাজারে পৌঁছে যাবে তখন ব্রেনে। বুঝতে পেরেছিস? এটা তো বাড়তে বাড়তে পৌঁছাবে তো যাবে, কাজে মাথা দিয়ে পিপিআইসিডি মাথায় পৌঁছে যেতে পারে, এটা অনেকেই বলতে পারে। এবং অনেক সময় অ্যান্টিপ্রোপাগান্ডাও হয় নানা রকম, যাতে এটা না পড়ে করে, এইসব ব্যাপার আছে কিছু কিছু। কিন্তু পিপিআইসিডি এখন কিন্তু খুব এক্সপেক্ট। তাহলে পিপিআইসিডি যেদিন পড়ানো হবে সেদিন বলা হবে, আমাকে খালি বলছে এই দুটো পড়াতে খেয়ে আমি বলছি না। কাজে পোস্টপার্টাম এটা কপারটি, এইটুকু কপারটি, এইটা হচ্ছে ইনসার্টার, এটা হচ্ছে প্লাঞ্জার। এটা প্লাঞ্জার কোথায় গেল? এখানে। আর এইটা কি? এইটা হচ্ছে গার্ড। হ্যাঁ, ওটা থাকবে, ভেতরে থাকবে না, ভেতরে শুধু কপারটিটা থাকবে। এটা প্রত্যেকটা আছে। হোয়াট ইজ দ্য ইউজ অফ গার্ড? প্রথমে কপারটি আছে পড়াবো, আচ্ছা একটু বলবো। পড়ছিস যখন, কপারটিটা ভেতরে দেওয়ার আগে লেন্থ অফ দ্য ইউটেরাস মাপতে হবে তো, যেরকম লেন্থে হবে ততখানি তুই এটা ঢোকাতে পারবি। তাহলে লেন্থটা মাপলি কত হলো? 3 ইঞ্চি হলো। তাহলে এখানে তুই 3 ইঞ্চি এটা মাপলি, মেপে গার্ডটাকে সেই জায়গায় বসালি। হ্যাঁ, তাহলে কি হলো, এই গার্ডটা অব্দি আমি যাবো, ভেতরে যখন যাবো, গার্ডটার বেশি গেলে ফুটো হয়ে যাবে, আমি জানি, আমি তো মেপে নিয়েছি। তাহলে গার্ডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, গার্ডটা যদি এইখানে থাকে তার মানে এত বড় ইউটেরাস হতে পারে, গার্ডটা এইখানে থাকলে এতটুকু ইউটেরাস। আর গার্ডটা যদি না থাকতো, আমার কোনো আন্দাজ নেই, ঢুকিয়ে দিলাম ফটাস করে, ঢুকিয়ে গেলে যা আছে, পাশে স্যার বসে রয়েছে, স্যার বললো স্যার চলে গেছে। এবার কি হবে? তো এবার কি হবে, এবার বুঝো, স্যার বুঝবেন।
কাজেই তোকে এই গার্ডটা ইমেন্স ইম্পর্টেন্ট, কিন্তু গার্ডটা অবধি ঠিক আছে আন্ডার গ্রাজুয়েট। আরেকটা কোশ্চেন আছে, সেটা কি বলতো, গার্ডটা তো গোল হতে পারতো, গার্ডটা এরকম এরকম ডিম্বাকৃতি কেন? দেখো তোমরা সবাই ডিম্বাকৃতি, এটা আন্ডার গ্রাজুয়েট, এটা পোস্ট গ্রাজুয়েট। আমি প্রায় আরে এত বড় একটা গোল দিয়ে দিলাম, তাহলে সার্ভিসে ঢুকবে। তুই বলছিস গোলটা ছোট না হয়, আমি তো বড় বলছি, কিন্তু গোল দেয়নি ওখানে। দেখ ওটা ওটা লম্বাটে টাইপের দিয়েছে, কেন দিয়েছে? এরম 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 একটু করে সার্ভিসের ওটা ওরকম, ঠিক আছে, তাতে কি সুবিধা, তাতে লাভ কি? কপারটির যে মাথাটা যেটা রয়েছে, সেই মাথাটা অনুযায়ী আমি এটা রাখবো, কারণ আমি কি, শোন এদিকে দেখ, ওটা পরে দেখিস। এই যে কপারটিটা ঢোকাবি, কপারটিটা প্লেস করার কথা কিরকম, ইউটেরাসটা এরকম আছে তো, কপারটিটা এরকম প্লেস করবে, কপারটি এরকম প্লেস হবে না, কপারটি এরকম প্লেস হবে। এইবার কপারটিটা যখন ওখানে ঢোকালি তুই অ্যান্ড্রোমাসটা ঢুকিয়ে দেওয়ার পর তো গুলিয়ে গেল সব, কপারটির মাথা তো ভেতরে চলে গেছে। এবার কপারটিটা এরকম আছে না এরকম আছে না এরকম আছে, আমি বুঝবো কি করে? সেটা আমি এটা দেখে বুঝবো। এটা যদি সামনে পেছনে হয়ে যায় তাহলে কপারটি সামনে, ওটাকে ঘুরিয়ে আমি সোজা করবো। এইটা অনুযায়ী আমি ওই গার্ডটা রাখবো, কপারটিটা যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি এটা রাখবো। বুঝতে পেরেছো? সবকিছুর পেছনেই কারণ আছে, ওটা লম্বাটা দিয়েছে। পোস্ট গ্রাজুয়েটের কোশ্চেনে অনেকেই বলতে পারে, বইতে লেখা নেই তো, বইতে লেখা না থাকলে কি করে হবে, কিন্তু ওটা কারণ ওটাই। তাহলে হ্যাঁ, ওরা ওটা দেখে আজকেই কালকেই পরীক্ষা মনে হচ্ছে। তাহলে ওইখান থেকে এটা নন স্টেরাইল প্রসেসে দেওয়া হয়, বুঝতে পেরেছিস তো? হাতে গ্লাস পড়তে খুলতে হয় অনেক সময়। এখন তো তোমাদের অস্কি আর অস্পি আসবে, হয়তো দিয়ে দেবে অস্পিতে, তাই না? কপারটি ইনসারশন তোমাকে ম্যানিকিওর দিয়ে দেবে, কপারটি রেখে দেবে, কপারটি পড়াও। ড্রেসিং ড্রেপিং করতে হবে প্রথমে 2 নম্বর পেলে, তারপরে এক্সামিনেশন করতে হবে পিভি 2 নম্বর পেলে, বাদ চলে গেল এক্সামিনেশন 2 নম্বর কাটা হয়ে গেল। বুঝতে পেরেছো তো? তারপরে কপারটিটা আর লোড করবে, কপারটি ওটা ভাঁজটা ঢোকাতে হবে ভেতরে, ঢুকিয়ে তারপরে তুমি ওটা মাপবে, মেপে প্রত্যেকটা 2 নম্বর করে বা 1 নম্বর করে আলটিমেটলি 10 নম্বর তুমি পেলে। তাহলে কপারটিটা এখন থাক, ওরাল কন্ট্রাসেপটিভটা হচ্ছিল, ওরাল কন্ট্রাসেপটিভে পিওপি হলো, তাই তো? ইয়ে যেটা, এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এইটা, অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা সাধারণত ব্রেস্ট মিল্ক যাদের করে, এটা মানে অনেক সময় ল্যাকটেশনাল পিলও বলা হয়, তাই তো? অনেক নামে ল্যাকটেশনাল পিলও বলা হয়, মিনি পিল বলা হয়, পজিশন অনলি পিল বলা হয়, এইসব নামে বলা হয়। এইবার পিলের মধ্যে কিছু জিনিস আছে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ যেটা হয় সেটা কিন্তু সবগুলো, শুধু পিলে নয়। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মেইনলি যেগুলো ব্যবহার করে সেগুলো সাধারণত পিল। একটা কি আছে এখানে যেটা আছে ইজি পিল, যেটা আই পিল যেটা বাজারে পাওয়া যায়, সেটা 1.5, তাই তো? ইট শুড বি টেকেন উইদিন 72 আওয়ার্স। সাধারণত 5 দিনের মধ্যে হলেও তুমি নিতে পারো, 120 ঘন্টার মধ্যে, বাট ইট শুড নট বি লেট আফটার 120। এটা 120 দিনের পরে কিন্তু ওটা করা যাবে না। এইটা হচ্ছে ওই ইন্টারসেপশনের গ্রুপে পড়ছে। এ কিন্তু কন্ট্রাসেপ্ট, তুমি তো পোস্ট কয়টাল পিল তো এগুলো কিন্তু ফার্টিলাইজেশন অনেক সময় প্রিভেন্ট করে না, ইট প্রিভেন্টস দ্য ইমপ্ল্যান্টেশন, তাই না? তার মানে তোমার ব্লাস্টোসিস ফর্মেশনটা হয়ে যাচ্ছে, কাজে ইমপ্ল্যান্টেশনটাকে প্রিভেন্ট করছে। প্র্যাকটিক্যালি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভটা আমরা সাধারণত পোস্ট কয়টালি ব্যবহার করা হয়, এবং সেহেতু এটা ইমপ্ল্যান্টেশনটাকে প্রিভেন্ট করার জন্যই করা হয়। তাহলে এইটা তুমি একটা পিল তুমি নেবে, আগে 2টো পিল পাওয়া যেত, অনেকে বলা হতো 12 ঘন্টা পরে একটা খাও, পরে 12 ঘন্টা পরে, এখন ওটা একটা পিল করে দিয়েছে। আগে যখন ছিল 75, কিছু কিছু বোধহয় এখনো বাজারে পাওয়া যায় 75 মাইক্রোগ্রাম করে, এখন একটা পিল 1.5, বেটার টু টেক উইদিন 3 days 72 hours, but not later than 120 days or 5 days। তাহলে আর কি এমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসাবে ব্যবহার করা যায়? একটা দুটো ব্যবহার বলো, একটা দুটো ব্যবহার মধ্যে পিলগুলোই আগে বলি। একটা হচ্ছে এই ওরাল কন্ট্রাসেপটিভ কম্বাইন যেটা আছে না, ওটাকেও ব্যবহার করা যায়।
কোনটা বলে গেলে এইটা, এই কম্বাইন ওরাল পেনিট্রেশনটা এটাকে জুস পান মেথড বলে, তাই না? একটা করে দুবার করে 5 দিন খেতে হবে। 1 ট্যাবলেট বিডি। এই এদিকে কথা বলিস না তোরা, অত সব জেনে গেছি, একটু শোন এদিকে কি বলছিস আমাকে বল, আমিও তো অনেক কিছু নাও জানতে পারি, বল। হ্যাঁ, আরে লজ্জার কি আছে বল। এইবার হচ্ছে তোর ওরাল কন্ট্রাসেপটিভ যেটা আছে, এটা 1 ট্যাবলেট বিডি ফর 5 days, একটা করে দুবার খাওয়ার পরে 12 আওয়ার্স অ্যাপার্টে খেতে হবে 5 দিন কিছু খাওয়ার পরে। ওয়ান প্রবলেম ইজ দ্যাট এটা হাই ডোজে তুমি ইস্ট্রোজেন দিলে ভীষণ অসুবিধা, ভমিটিং হয়, এটাকে জুস পান মেথড বলে। একটা দুটো ওরাল পিল হলো, এটা হলো। আর ওরাল হিসাবে কি ব্যবহার করা যায়? মিফেপিস্টন ব্যবহার করা হয়, ইট ইজ অ্যান্টি প্রোজেস্টেরন। আরও এই 864 না, হ্যাঁ 486, আমি কত বললাম 486, 486 আরও 486, এটা হচ্ছে অ্যান্টি প্রোজেস্টেরন। হ্যাঁ, অ্যান্টি প্রোজেস্টেরন ইজ এ ড্রাগ হুইচ ইনিশিয়েট অ্যান্ড মেনটেন প্রেগনেন্সি, তাই তো? ওটা হচ্ছে একটা হরমোন, ইট ইজ এ ড্রাগ না, ইট ইজ এ হরমোন হুইচ ইজ মেনটেন, ইনিশিয়েট অ্যান্ড মেনটেন দ্য প্রেগনেন্সি, ওটাকে ব্লক করা হয়। তাহলে মিফেপিস্টন দেওয়া হয়, ডোজ ফোজ তোদের বেশি জিজ্ঞেস করবে না, 200 থেকে 600 ডোজ পর্যন্ত ইউজ করা হয়। মিসোপোস্টাল ড্রাগে ব্যবহার করা হয় অনেক সময়। ওরাল পিলের মধ্যে আরেকটা নতুন ড্রাগ এসছে, সেটাকে বলা হয় হ্যাঁ ইউলিপিস্টল। সবকটা কন্ট্রাসেপটিভ জানে ইউলিপিস্টল। ইউলিপিস্টল ওটা কি গ্রুপের ড্রাগ? হ্যাঁ, ওটা কি গ্রুপটা কি? ওটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো, এসপিআর, এসপি, হ্যাঁ সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটর। এসিআরএম গুলো অন্যগুলো আছে যেগুলো এই যে এখানে দেওয়া হয়। এই আরেকটা বলার আছে ওই যে যেটাকে, হ্যাঁ না এখানে এই যে সেন্ট্রোমান, এটা কম্পোজিশন কি আছে বলতো? অরমিলক্সিফেন, তাই তো? লেখা থাকে না বোধহয়। এটা হচ্ছে অরমিলক্সিফেন, এটা হচ্ছে ইস্ট্রোজেন মডুলেটর, এটা হচ্ছে ওটা প্রজেস্টেরন মডুলেটর। ইউলিপিস্টল নাম জানলে হবে। এইটা সাধারণত 30 মিলিগ্রাম বিডি করে দেওয়া হয়, মানে বাই উইকলি আর কি, বিডি মানে ডেইলি বিডি না, বাই উইকলি। আফটার 3 মান্থস এটা উইকলি করে দেওয়া হয়। এটা পাওয়া যায়, এটা সেন্ট্রোমান, ছায়া নামে পাওয়া যায়। ছায়া না, ছায়া প্রকাশ হয়েছে, ছায়া। ঠিক আছে তো? তাহলে ওরাল পিল কটা হলো? অনেকগুলো হয়ে গেল দেখতে। কম্বাইন হলো, মিনি পিল হলো, আই পিল হলো, আর মিনি পিল হলো, আই পিল হলো, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হলো, এটা হলো অরমিলক্সিফেন হলো। তারপরে যেগুলো নেই এখানে ইউলিপিস্টল আছে, আর এইটাকে জুস পান হিসাবে ব্যবহার করা যায়, তাই তো? যেটা এমার্জেন্সি। আর এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ এর সঙ্গে একটা জিনিস মনে রাখে, শর্ট নোট এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ আসতে পারে, তাহলে এইগুলো প্রত্যেকটা লিখতে হবে। এই তোরা ভীষণ কথা বলছিস। এইটা হচ্ছে কপার টিটা ব্যবহার করা হয়। কপার টি অ্যাজ ওয়েল ইট শুড বি ইন্ট্রোডিউসড উইদিন 5 days অফ আনপ্রোটেক্টেড কোয়ার্টার্স। এটা ব্যবহার করলে অনেক সময় ইয়ে করা হয়। কটা হয়েছে? 1 ঘন্টা হয়ে গেছে, অনেক বেজে গেছে। কি কি বলা হলো তাহলে বল? পার্ল ইন্ডেক্স কাকে বলে? এই পেছনে পার্ল ইন্ডেক্স কাকে বলে রে? হোয়াট ইজ পার্ল ইন্ডেক্স? পার্ল ইন্ডেক্স পড়বে 100 women year, তাই তো? ওটাকে পার্ল ইন্ডেক্স বলে। অন্তরা হচ্ছে ইনজেক্টেবল ইনজেক্টেবল কন্ট্রাসেপশন। প্রজেস্টেরন আছে ডিএমপিএ, ডিপোর্ট মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট। এটা ইন্টারমাস্কুলার দেওয়া, সাবকিউটেনাসটা এখনো আসেনি, সাবকিউটেনাসটা আসবে বোধহয়। এটা ইন্টারমাস্কুলার না, না ওটা আলাদা,
ওটা হচ্ছে ইমপ্ল্যান্ট করা হয়, এটা ইনজেক্টেবল।